नमस्कार वेलकम टू उज्ज्वल आर्ट्स। आशा करी তোমরা সবাই ভালো আছো। আমরা ক্লাস 5 এর পঞ্চম অধ্যায়টি শুরু করছি এবং আমরা লাইন বাই লাইন পড়ব মাই স্কুল ডেজ, যেটা সত্যজিৎ রায়ের লেখা। সত্যজিৎ রায় আমরা জানি ভীষণ বিশাল মাপের একজন পরিচালক, লেখক। তার সৃষ্টি হচ্ছে তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী যে গল্পটি রয়েছে সেটার ওপর নির্মাণ করেছিলেন একটি সিনেমা। সেই সিনেমাটি প্রথম সিনেমা তার, এবং তার জন্য তিনি অস্কারও পেয়েছিলেন। তো সেই সত্যজিৎ রায়ের স্কুলের ছেলেবেলায় বা স্কুল জীবনে ভর্তি হওয়ার সময় কেমন ঘটনা ঘটেছিল এবং তার স্কুলটা কেমন দেখতে ছিল সেই সময়, সেই সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে। তো মাই স্কুল ডেজ বলে এই পাঠ্যটির নাম দেওয়া হয়েছে। এটার নাম ছিল যখন ছোট ছিলাম, অর্থাৎ সত্যজিৎ রায় যখন ছোট ছিলেন তখন কি হয়েছিল। গল্পটি শুরু হয়েছে এরকমভাবে যে, ডু ইউ লাভ টু গো টু স্কুল? তুমি কি স্কুলে যেতে পছন্দ করো? হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক দ্য মোস্ট? তুমি কোন বিষয়টি সবচেয়ে বেশি পছন্দ করো? ক্যান ইউ গেজ হুজ স্কুল ডেজ উই আর গোয়িং টু রিড অ্যাবাউট? তোমরা কি অনুমান করতে পারো যে আমরা কার স্কুল জীবনের কথা পড়তে যাচ্ছি? আমরা সত্যজিৎ রায়ের স্কুলের জীবনের কথা পড়তে যাচ্ছি। তো গল্পটা শুরু হয়েছে এরকমভাবে যে, ওয়ান মর্নিং আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। ওয়ান মর্নিং অর্থাৎ একদিন সকালবেলা, আই ওয়েন্ট টু আমি গিয়েছিলাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল যেটা আছে সেই হাই স্কুলে গিয়েছিলাম উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল, আমার মামার সঙ্গে। দ্য ক্লাস টিচার গেভ মি আ ফিউ কোশ্চেন্স। দ্য ক্লাস টিচার মানে হচ্ছে শ্রেণী শিক্ষক। গেভ মি আ ফিউ কোশ্চেন্স কিছু প্রশ্ন দিয়েছিলেন, টু অ্যান্সার উত্তর দেওয়ার জন্য, অ্যান্ড অলসো আ ফিউ সামস এবং কিছু অঙ্ক দিয়েছিলেন, টু সলভ সমাধান করবার জন্য। তাহলে আমাদের যে ক্লাস টিচার ছিলেন তিনি আমাকে কিছু প্রশ্ন দিয়েছিলেন উত্তর করে দেওয়ার জন্য এবং কিছু অঙ্ক দিয়েছিলেন সমাধান করে দেওয়ার জন্য। আই রোড দ্য অ্যান্সার্স সলভ দ্য সামস, আমি উত্তর লিখেছিলাম এবং অঙ্কগুলি সমাধান করেছিলাম। অ্যান্ড শোড দেম টু দ্য টিচার, এবং সেগুলোকে আমাদের যে শিক্ষক মহাশয় তাকে দেখিয়েছিলাম। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স অ্যান্ড নোডেড। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স অর্থাৎ তিনি উত্তরগুলো দেখলেন, অ্যান্ড নোডেড এবং মাথা নাড়লেন। নোডেড কথার অর্থ হচ্ছে মাথা নাড়া, এইভাবে মাথা নাড়া অর্থাৎ ঠিক আছে সেরকম একটা মাথা নাড়া। হিজ গেস্টার ইন্ডিকেটেড দ্যাট, তার যে অঙ্গভঙ্গি, গেস্টার মানে তার ভঙ্গিমা বা তার যে অঙ্গভঙ্গি, ইন্ডিকেটেড মানে সে ইঙ্গিত দেওয়া, ইন্ডিকেটেড দ্যাট যে মাই অ্যান্সার্স ওয়ার কারেক্ট, আমার উত্তরগুলি ঠিক ছিল, অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, এবং এইভাবে আমি ওই স্কুলে বা ওই বিদ্যালয়ে ভর্তি হতে পারলাম বা আমাকে ওই বিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন মানে জানি আমরা থানা। তো বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ছিল ইস্টার্ন সাইড মানে পূর্ব দিকে। কার পূর্ব দিকে? না, অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। বেলতলা রোড যে থানা, সেই বেলতলা রোড থানার পূর্ব দিকে এই বিদ্যালয়টি, এই বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, সেটা অবস্থিত ছিল। দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড। স্কুলের দক্ষিণ অংশটি, সাউদার্ন পার্ট অর্থাৎ দক্ষিণ অংশ, ওয়াজ মানে ছিল, আওয়ার প্লেগ্রাউন্ড আমাদের খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই আ লোফটি ওয়াল। ইট ওয়াজ সারাউন্ডেড অর্থাৎ এটা বেষ্টিত ছিল বা ঘেরা ছিল, কি দ্বারা? বাই আ লোফটি ওয়াল, একটা উঁচু দেওয়াল দ্বারা বেষ্টিত ছিল। হোয়েন সিন ফ্রম অ্যাবভ, যখন আমরা ওপর থেকে দেখি বা যখন ওপর থেকে দেখা হয়, দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি। স্কুলটাকে দেখতে অনেকটা ইংরেজি অক্ষর টি এর মতো দেখতে। অর্থাৎ আমরা যদি বলি যে স্কুলটা কিছুটা এইভাবে দেখতে, তবে আমরা যখন এটাকে ওপর থেকে দেখি তাহলে স্কুলটা তো এইভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, ওপর থেকে দেখলে টি এর মতো দেখায়। অর্থাৎ এইভাবে যদি আমরা বলি এইভাবে, তাহলে এইভাবে কিন্তু স্কুলটা ছিল। এই দিকটা হচ্ছে স্কুলের ক্লাসরুম ছিল, এবং এই যে টি এর এই অংশটা, যেটা আমি এখন করছি, এই যে এই অংশটা, এটা হচ্ছে স্কুলের হলঘর ছিল, এবং এই অংশটা এটা হচ্ছে স্কুলের ক্লাসরুমের সারি ছিল। ঠিক আছে,
এটাকে বলা হচ্ছে এই যে পরের পার্টি আছে, ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল, অর্থাৎ ভার্টিক্যাল কথার অর্থ হচ্ছে উলম্ব, এই যে উলম্ব অংশটি এটা ছিল হল। অ্যান্ড দ্য হরিজন্টাল পার্ট অফ দ্য লেটার, অর্থাৎ হরিজন্টাল মানে হচ্ছে এই অংশটা, এটাকে বলা হচ্ছে অনুভূমিক। এইভাবে যদি আমি ধরি, এটা হচ্ছে অনুভূমিক অংশ, এটা হচ্ছে হরিজন্টাল পার্ট, এবং এটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে উলম্ব অংশ। এটা হচ্ছে ক্লাসরুম ছিল, এবং এটা হচ্ছে এটা হচ্ছে হল ছিল, এবং এটা ক্লাসরুম ছিল। বোঝা গেল আশা করি। দ্য হরিজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ দ্য ক্লাসরুমস, ক্লাসরুমের বা শ্রেণীর কক্ষের সারি ছিল। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, অ্যানুয়াল প্রাইজ অর্থাৎ বার্ষিক পুরস্কার বিতরণী, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি মানে হচ্ছে অনুষ্ঠান, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি ওয়াজ হেল্ড মানে অনুষ্ঠিত হয়েছিল ইন দিস হল, এই হলে, হুইচ হ্যাড আ গ্যালারি অ্যাজ ওয়েল, যার একটা গ্যালারিও ছিল। গ্যালারি বলতে দর্শক যেখানে বসতে পারবে সেটাকে বলা হয় গ্যালারি। ফিস্টস অন অকেশন অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জড হিয়ার, ফিস্ট মানে হচ্ছে ভোজ বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। তো অন অকেশন অফ সরস্বতী পূজা, সরস্বতী পুজোর উপলক্ষে একটা ভোজের আয়োজন করা হয়েছিল। তারপর রয়েছে আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং আ শেক্সপিরিয়ান প্লে, আই স্টিল রিমেম্বার আমার এখনও মনে পড়ে, দ্য এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা, অফ ওয়াচিং আ শেক্সপিরিয়ান প্লে একটা শেক্সপিরিয়ান নাটক, ইন দিস হল এই হলে প্রদর্শন হওয়া বা প্রদর্শিত হওয়া একটা মানে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটক বা শেক্সপিরিয়ান নাটক দেখার অভিজ্ঞতা রয়েছে। এই হলের শেক্সপিরিয়ান নাটক দেখার অভিজ্ঞতাটি আমার এখনও মনে পড়ে। আই স্টিল রিমেম্বার কথার অর্থ হলো আমার এখনও মনে পড়ে। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, আ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্মড বাই আ কাপল অফ ফরেন অ্যাক্টার্স কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, অর্থাৎ এই যে নাটকটি ছিল, এই নাটকটির নাম ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস, যেটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। আ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্মড, অর্থাৎ যেটা পারফর্ম করা হয়েছিল বা যেটা হচ্ছে অভিনয় করা হয়েছিল বাই আ কাপল অফ ফরেন অ্যাক্টর্স, কিছু বিদেশি অভিনেতার মাধ্যমে, কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, যাদের নাম ছিল গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। গ্রিনবার্গ এবং সেলিম নামক দুজন অভিনেতার দ্বারা এখানে অভিনীত হয়েছিল এই নাটকটি, বিদেশি অভিনেতা ছিলেন এরা। আর চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হিয়ার ওয়ান্স, একটা চার্লি চ্যাপলিনের সিনেমা বা ছায়াছবি এখানে দেখানো হয়েছিল, চলচ্চিত্র আমরা বলতে পারি। সেই চার্লি চ্যাপলিনের একটি চলচ্চিত্র এখানে প্রদর্শিত হয়েছিল। স্ক্রিনড মানে প্রদর্শিত হওয়া বা দেখানো। দেয়ার ওয়ার কোয়াইট আ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল, দেয়ার ওয়ার সেখানে ছিল, কোয়াইট আ নাম্বার অফ গুড টিচার্স কিছু সংখ্যক ভালো শিক্ষক, ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে বেশ কয়েকজন ভালো শিক্ষক ছিলেন। বিডি রয় টট আস ইংলিশ, বিডি রায় আমাদের ইংরেজি শিখিয়েছিলেন। হি ওয়াজ আ স্মল ম্যান হু টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি। হি ওয়াজ আ স্মল ম্যান অর্থাৎ তিনি একজন ছোট মানুষ অর্থাৎ বেটে মানুষ, হু টুক গ্রেট কেয়ার তিনি অত্যন্ত যত্ন নিতেন বা অত্যন্ত খেয়াল রাখতেন, টু এনশিওর দ্যাট এটা নিশ্চিত করতে যে উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি আমরা যাতে ইংরেজিটা সঠিকভাবে উচ্চারণ করি। তিনি একজন ছোট মানুষ ছিলেন যিনি আমাদের ইংরেজি সঠিকভাবে উচ্চারণ করছি কিনা তা নিশ্চিত করার জন্য খুব যত্ন নিতেন। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম এসপস ফেবলস। ওয়ান ডে অর্থাৎ একবার, হি টোল্ড আস দ্য স্টোরি তিনি আমাদের গল্প বলেছিলেন, অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ অর্থাৎ ষাঁড় এবং ব্যাঙের একটি গল্প বলেছিলেন, ফ্রম এসপস ফেবলস অর্থাৎ ঈশপের গল্প থেকে তিনি আমাদের একটি ষাঁড় এবং ব্যাঙের গল্প শুনিয়েছিলেন। বিফোর টেলিং আস দ্য স্টোরি আমাদেরকে গল্প বলবার আগে, হি টট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য তিনি আমাদেরকে শিখিয়েছিলেন কীভাবে প্রোনাউন্সিয়েশন অফ দ্য দায়ের উচ্চারণ হয়, ডিপেন্ডস বা ডিপেন্ড করা মানে হচ্ছে নির্ভর করে, অন হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ দ্য ভাওয়েল অর আ কনসোনেন্ট কীভাবে একটি শব্দ সেটা ভাওয়েলের উপরে নির্ভর করে নাকি কনসোনেন্টের উপর নির্ভর করে সেটার উপর। আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার
আমরা বা আমার অনেক ভালোভাবে মনে পড়ে, আমার ভীষণ ভালো করে মনে পড়ে আমাদের প্রধান পণ্ডিত বা হেড পণ্ডিত যাকে বলি, প্রধান শিক্ষকও বলা যেতে পারে, ভট্টাচার্য স্যার। তিনি আমাদের ভট্টাচার্য স্যার, ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং, তার অত্যন্ত সুন্দর হাতের লেখার জন্য। তিনি অত্যন্ত সুন্দর হাতের লেখা ছিল তার। আমি আমাদের হেড পণ্ডিত ভট্টাচার্য স্যারকে তার দুর্দান্ত হাতের লেখার জন্য বা স্নেহের জন্য তাকে আমরা স্মরণ করি বা তাকে আমি স্মরণ করি। আই ডোন্ট থিঙ্ক এনিবডি এলস কুড রাইট বেঙ্গলি মোর বিউটিফুলি অন দ্য ব্ল্যাকবোর্ড, অর্থাৎ আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় না, এনিবডি এলস, অন্য যে কেউ, কুড রাইট, লিখতে পারবে, বেঙ্গলি অর্থাৎ বাংলা, মোর বিউটিফুলি, অত্যন্ত সুন্দর করে, অন দ্য ব্ল্যাকবোর্ডে, অর্থাৎ ব্ল্যাকবোর্ডের ওপরে চক দিয়ে এত সুন্দর করে বাংলা কেউ লিখতে পারে, তাকে দেখার পরে আমার মনে হয়নি যে আর কেউ লিখতে পারেন বলে। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি খেলাধুলায় অতটা ভালো ছিলাম না, বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি ছবি আঁকতে খুব আঁকতে পারতাম ভালো। অ্যাজ আ রেজাল্ট আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু, যেহেতু আমি আঁকতে ভালো পারতাম, অ্যাজ এ রেজাল্ট, তার ফলস্বরূপ, আই বিকেম মানে আমি পরিণত হয়েছিলাম, দ্য ফেভারিট মানে প্রিয়, অফ আওয়ার ড্রয়িং টিচার আমাদের আঁকার শিক্ষক আশুবাবু, আমাদের যে আঁকার শিক্ষক মশাই রয়েছেন আশুবাবু, তার আমি ধীরে ধীরে প্রিয় হয়ে উঠলাম। তারপর আছে যে হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল, তিনি আমাদের হলটিকে সাজানোর দায়িত্ব নিয়েছিলেন, ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, বাৎসরিক যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেই বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিন্তু হল সাজানোর দায়িত্ব তিনি নিয়েছিলেন। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং, তিনি একটি ইভেন্টও পরিচালনা করেছিলেন। ইভেন্ট বলতে একটা প্রতিযোগিতা, যার নাম হচ্ছে মিউজিক অঙ্কন বা সঙ্গীত অঙ্কন, মিউজিক ড্রয়িং যার নাম দিয়েছিলেন। ফর দিস ইভেন্ট দেয়ার উড বি আ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার্ড চকস অন আ টেবিল, ফর দিস ইভেন্ট, এই প্রতিযোগিতার জন্য বা এই ইভেন্টের জন্য, দেয়ার উড বি আ ব্ল্যাকবোর্ড, সেখানে একটি ব্ল্যাকবোর্ড থাকবে, অ্যান্ড কালার্ড চকস, এবং রঙিন চক থাকবে অন দ্য টেবিলের ওপর। এই ইভেন্টের জন্য একটি টেবিলে একটি ব্ল্যাকবোর্ড এবং রঙিন চক থাকবে। আ স্টুডেন্ট উড সিং আ সং, একটি স্টুডেন্ট বা একজন ছাত্র, উড সিং আ সং, একটি গান গাইবে, অ্যান্ড অ্যানাদার উড ড্র আ পিকচার, এবং অন্য কেউ সেই ছবি আঁকবে, অর্থাৎ একজন গান গাইবে এবং একজন ছবি আঁকবে অন দ্য ব্ল্যাকবোর্ড, ওই ব্ল্যাকবোর্ডে। ট্রাইং টু ক্যাপচার, অর্থাৎ ধরে, ইন লাইন্স অ্যান্ড কালার্স দ্য এসেন্স অফ দ্য সং, ওই গানের, যে গানটি গাওয়া হবে তার সারমর্মকে ধরে, সেই সারমর্মকে অনুকরণ করে একটি ছবি আঁকতে হবে তাকে। যদি আমরা গুছিয়ে বলি, এরকম বলা যেতে পারে যে একজন ছাত্র একটি গান গাইতো এবং ব্ল্যাকবোর্ডে আরেকজন ছবি আঁকতো, এবং লাইনগুলিতে সে ধরার চেষ্টা করতো যে ওই লাইনগুলির বিষয়বস্তু কী আছে বা সারমর্ম কী রয়েছে। ইন দিস ওয়ে, থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, আই স্পেন্ট 6 years অফ মাই স্কুল লাইফ। ইন দিস ওয়ে, অর্থাৎ এইভাবে, থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, এই রকমের খুশি এবং অনেক স্মরণীয় মুহূর্তের মাধ্যমে, আই স্পেন্ট, আমি কাটিয়েছিলাম, 6 years 6 বছর, অফ মাই স্কুল লাইফ, আমার স্কুল জীবনের বা বিদ্যালয় জীবনের 6টা বছর আমি কাটিয়েছিলাম। 10 years আফটার লিভিং স্কুল, I went back there just once, probably to attend a reunion of ex-students. 10 years after leaving school, অর্থাৎ স্কুল ছাড়বার 10 বছর পর, I went back there just once, আমি সেখানে একবার ফিরে গিয়েছিলাম। Probably to attend a reunion of ex-students, probably কথার অর্থ যে সম্ভবত, to attend মানে যোগদান করতে, reunion মানে হচ্ছে পুনর্মিলন, of ex-students অর্থাৎ প্রাক্তন ছাত্রদের, প্রাক্তন যে সমস্ত ছাত্র তাদের একটা পুনর্মিলন উৎসব হয়েছিল, অর্থাৎ তাদেরকে পুনরায় একত্রিত করে একটা উৎসবের আয়োজন করা হয়েছিল। সম্ভবত আমি সেই উৎসবের আয়োজনে একবার গিয়েছিলাম 10 বছর পর, স্কুল ছেড়ে দেওয়ার 10 বছর পর। অ্যাজ আই এন্টার দ্য হল, আই নোটেড উইথ সারপ্রাইজ দ্যাট, যখন আমি ওই হলে প্রবেশ করলাম, আমি অত্যন্ত অবাক হয়ে দেখলাম যে, আই কুড নট রেকগনাইজ ইট, আমি এটাকে চিনতে পারছিলাম না। রেকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা, যে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আমি এটাকে চিনতে পারছিলাম না। দ্য হল হুইচ হ্যাড সিমড এনরমাস আর্লিয়ার, যেই হলটিকে আগে অনেকটা বড় মনে হয়েছিল, ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, সেটাকে
আর বড় বলে বা বড় দেখায়নি। নট অনলি দ্য হল, কেবলমাত্র হলটি নয়, বাট ইভেন দ্য ডোরস, এমনকি দরজাও, দ্য ক্লাসরুমস মানে হচ্ছে শ্রেণীকক্ষ, দ্য বেঞ্চেস মানে হচ্ছে বেঞ্চগুলি, অ্যান্ড দ্য করিডোর এবং যে উঠোন বা হচ্ছে যে প্রাঙ্গণ করিডোরগুলো, অ্যাপিয়ার টু বি মাচ স্মলার, সেগুলোকেও অনেকটা ছোট বলে মনে হচ্ছিল। তাহলে নট অনলি দ্য হল, কেবলমাত্র হল ঘর নয়, এমনকি দরজা, শ্রেণীকক্ষ, বেঞ্চ, করিডোর সব কিছুই অনেকটা ছোট ছোট বলে মনে হচ্ছিল লেখকের কাছে। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল দো, এই অনুভূতিটা যদিও স্বাভাবিক ছিল, ন্যাচারাল। আই ওয়াজ 5 feet 3 inches টল, আমি ছিলাম 5 ফুট 3 ইঞ্চি লম্বা। হোয়েন আই লেফট স্কুল, যখন আমি স্কুল ছেড়েছিলাম। অ্যান্ড নাও আই হ্যাভ গ্রোন টু অ্যাবাউট 6.5 feet, এবং আমি এখন গ্রোন বা বেড়ে ওঠা, গ্রোন মানে বেড়ে ওঠা, টু অ্যাবাউট 6.5 feet, আমি বেড়ে প্রায় 6.5 ফুট হয়ে গেছি। যখন আমি স্কুলে পড়তাম তখন আমি প্রায় 5 ফুট 3 ইঞ্চি ছিলাম, এখন এই 10 বছরে আমি বেড়ে হয়তো 6.5 ফুট হয়ে গিয়েছি। তাই আই হ্যাভ গ্রোন আ লট ইন অল দিস ইয়ার্স, আমি এই বছরগুলিতে অনেকটা বেড়ে উঠেছি। বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমার স্কুল বেড়ে ওঠেনি। আই হ্যাভ নেভার গন ব্যাক টু মাই স্কুল সিন্স দেন, আই হ্যাভ নেভার গন ব্যাক, আমি কখনোই ফিরে যাইনি, টু মাই স্কুল, সে আমার স্কুলে, সিন্স দেন, তারপর থেকে আমি আর আমার স্কুলে ফিরে যাইনি। ইট ইজ ইনডিড আ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলাইভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়, ইট ইজ ইনডিড আ প্লেজার, এটা সত্যি একটা আনন্দের ব্যাপার, টু লুক ব্যাক অর্থাৎ পিছু ফিরে দেখা, অ্যান্ড রিলাইভ মানে হচ্ছে মনে করা, দ্য পাস্ট মোমেন্টস অফ জয় অর্থাৎ যে পুরনো যে মুহূর্তগুলো ছিল সেগুলোকে ভেবে আনন্দ পাওয়া বা পিছু ফিরে দেখা, সেটা আমার কাছে অনেক আনন্দের। বা এটাকে যদি আমরা সাজিয়ে বলি যে পিছনে ফিরে তাকানো এবং অতীতের আনন্দের মুহূর্তগুলিকে মনে মনে ফিরে যাওয়া সত্যি আনন্দের যে মুহূর্তগুলো ছিল সেগুলোতে ফিরে চলে যাওয়া, সেগুলো সত্যি আনন্দের। আমরা মাই স্কুল ডেজ শেষ করলাম, যেটি হচ্ছে মূলত সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম সেখান থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে গল্পটি এবং তোমরা পড়াশোনা করবে। সবাই ভালো থেকো।